জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তা সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। এখনও গণতন্ত্র না ফেরা দেশের জন্য দুর্ভাগ্যের বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে বাংলা একাডেমিতে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি এবং দ্য বাংলাদেশ ডায়ালগের উদ্যোগে আয়োজিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, তর্ক বিতর্ক এবং মতের অমিল থাকলেও বিরোধী মতকে শ্রদ্ধা করতে হবে। ডেমোক্রেসিতে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে, এবং এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি। বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশে গণতন্ত্রটা চর্চা হয়নি। আমাদের যেই মন্ত্রী হয়ে গেল সেই সম্পূর্ণভাবে ভিন্ন জগতে চলে গেল। তার সেলিউট, তার বাঁশি, গাড়ির সামনে একটা গাড়ি, পেছনে আরেকটা গাড়ি, এই যে মানসিকতাটা তৈরি হয়, এই মানসিকতাটা কিন্তু আমাকে ধীরে ধীরে ওই ডিক্টেটরের দিকে নিয়ে যায়। বিএনপির নাম ভাঙিয়ে যারা দখল, চাঁদাবাজি ও বিশৃঙ্খলা তৈরি করছে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা না নেওয়া উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে বারবার আহ্বান জানানো সত্ত্বেও তারা নির্বিকার। পুলিশ পোশাক পরে আগের মতোই রাজনৈতিক বক্তব্য দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে প্রশাসনিক স্থবিরতার কারণে মব কালচার বাড়ছে বলেও মনে করেন রিজভী। অভিযোগ করেন, ফেসবুকে পরিকল্পিতভাবে বিএনপির নামে অপপ্রচার চালানো হচ্ছে। শেখ হাসিনার মতোই নির্বাচন পেছাতে সরকার নানা বয়ান দিচ্ছে বলেও মন্তব্য করেন রিজভী। বিএনপির নাম ভাঙিয়ে কেউ অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, কিন্তু দল যখনই এই ধরনের কোনো ঘটনা অবহিত হয় তখনই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে দ্বিধা করেনি। প্রশাসনিক স্থবিরতার কারণেই মব কালচারের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। আবার অন্যদিকে অত্যন্ত পরিকল্পিতভাবে প্রযুক্তি ব্যবহার করে স্বার্থান্বেষী মহল বিএনপির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে। এই পরিকল্পিত অপপ্রচার, অপতৎপরতা কৃত্রিমভাবে তৈরি সামাজিক অশান্তি ও গণতন্ত্রের পথ চলাকে বাধাগ্রস্ত করা এবং নির্বাচন পেছানোর সুদূর প্রসারী পরিকল্পনা বলে জনগণ মনে করে। শেখ হাসিনার আমলে অদ্ভুত উন্নয়নের বয়ানের মতো এখন নির্বাচন পেছানো নিয়ে নানা ধরনের বয়ান দেয়া হচ্ছে। ফ্যাসিবাদ বিরোধী লড়াই এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর সেই অব্যাহত লড়াইয়ে কুষ্টিয়াবাসীকে পাশে চান তিনি। মুজিববাদী সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে নস্যাৎ করা হয়েছে বলেও অভিযোগ করেন নাহিদ। দুপুরে জুলাই পদযাত্রার ৮ম দিনে কুষ্টিয়ায় পথসভায় এই কথা বলেন তিনি। পথসভায় আবরার ফাহাদ ও আবু সাইদ সহ সকল জুলাই শহীদদের স্মরণ করেন নাহিদ। বলেন, গত ১৬ বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আত্মত্যাগকারীদের স্বীকৃতির জন্য এনসিপি বাংলাদেশপন্থী রাজনীতির সূচনা করতে চায়। এ সময় আবরার ফাহাদের কবরের মাটি নিয়ে শপথ করেন দলটির নেতাকর্মীরা। বলেন, এদেশে আর কখনো ফ্যাসিবাদের জন্ম হতে দেবে না তরুণ প্রজন্ম। পরে বিকেলে মেহেরপুরে পথসভায় হাসনাত আবদুল্লাহ বলেন, কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চক্রান্ত করছে। এ কারণে তারা বিচার ও সংস্কার চায় না। এর আগে ছাত্রলীগের নির্যাতনে নিহত আবরার ফাহাদের কবর জিয়ারত করে এনসিপি নেতাকর্মীরা। শহীদ আবরার থেকে শহীদ আবু সাইদ, শহীদ ইয়ামিন পর্যন্ত বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, বাংলাদেশ পন্থী রাজনীতির যে আকাঙ্ক্ষা, আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী রাজনীতির আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা এগিয়ে যাব। কিছু রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ হয়েছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য। তারা সংস্কারও চায় না, তারা বিচারও চায় না। এটি করে করে এখন তারা নির্বাচনকে পিছিয়ে দিতে যাচ্ছে। তারা যদি নির্বাচন চায় তাহলে সংস্কার এবং বিচার অতি দ্রুত শেষ করতে চাইতো। বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের চুক্তিতে না পৌঁছালে আগামী ১ আগস্ট থেকে যা কার্যকরের কথা রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর
মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে হোয়াইট হাউস। গত 2রা এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপর উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। সে সময় বাংলাদেশের উপর শুল্ক আরোপ হয় 37%। 3 মাস আলোচনার পর তা 2% কমিয়ে 35% করল যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ছাড়াও 13 দেশের কাছে নতুন শুল্কের পরিমাণ জানিয়ে চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠকে উচ্চ শুল্ক কমিয়ে আনা সম্ভব হবে। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একথা জানান তিনি। যেটা দিয়েছে সেটা ঠিক অফিসিয়াল তো, এটা ইউএসটিআর এর সাথে যখন আলাপ করবে উনি ম্যান্ডেটে এর আগে 3 দিন আগে কথা বলেছে, কালকের পর আমরা বুঝতে পারছি না এখন প্রেসিডেন্ট দিয়েছে, কিন্তু 1-to-1 যখন নেগোসিয়েশনটা ঠিক হবে, চিঠিতে বহু আগে দিয়েছে 37%, এইটা আবার 14টা দেশের জন্য বলেছে একই, কিন্তু 1-to-1 নেগোসিয়েশন হবে, সেজন্যই তো ইউএসটিআর এর সাথে কথা বলা। ট্যারিফের বিষয়ে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ বাণিজ্য ও প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠকটি আগামী 10 ও 11 জুলাই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে নিজ দপ্তরে তিনি একথা বলেন। এ সময় বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নেওয়া নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তের বিষয়ে আলোচনার মাধ্যমে ভালো কিছু বেরিয়ে আসবে। নতুন করে একটা চিঠি দিয়েছে যেখানে বাংলাদেশের উপরে 35% রেসিপ্রোকাল শুল্ক আরোপ করা হয়েছে, কিন্তু সেটার কার্যকারিতা দেওয়া হয়েছে 1 আগস্ট থেকে, ওই চিঠিতে যা বলা হয়েছে তাই। এর সাথে তারা আমরা আগের যে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের যে খসড়া পাঠিয়েছিল তার উপরে আমাদের রেসপন্স আমরা পাঠিয়েছি এবং জানিয়েছি, সেটার উপরে আমাদের কয়েক দফা মিটিং হয়েছে আপনি জানেন, এবং ভার্চুয়ালি আমি যুক্ত ছিলাম সবগুলো মিটিংয়ে, এবং আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় ওখানে আছেন, আমাদের সিকিউরিটি অ্যাডভাইজার মহোদয় ছিলেন মিটিংগুলোতে। এরপরে আজকে যে ডকুমেন্টটা আমরা পেলাম, সেই ডকুমেন্টটা আমরা আগেই চেয়েছিলাম, আজকে দেওয়া হয়েছে। এটার উপরে মূলত আলোচনা হবে আগামী 10 এবং 11 তারিখে। সেই সভায় যোগদান করতেই মূলত আমি আজকে যাচ্ছি আর কি। বিগত 3 নির্বাচনকে বৈধতা দেয়া দেশি বিদেশি পর্যবেক্ষকদের আগামী নির্বাচনের সুযোগ দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন তিনি। বিগত সময়ে সরকারি কর্মকর্তাদের কিছু কাজে প্রশাসনের ভাবমূর্তি নষ্ট হয়েছে উল্লেখ করে এবার যেন তা না হয় সে বিষয়ে নজর রাখার তাগিদ দেন সিইসি। একই সাথে নির্বাচনের তারিখ জানতে অপেক্ষা করতে বলেন তিনি। বলেন, ভোটের সময় হলে অন্তত 2 মাস আগে তা জানানো হবে। এ সময় গণমাধ্যমের সহযোগিতা চেয়ে কমিশন প্রধান বলেন, সঠিক তথ্য ও সংবাদ প্রচারে গণমাধ্যম সচেষ্ট ভূমিকা রাখবে বলে আশাবাদী কমিশন। প্রশাসন ক্যাডারের তাদের যে ইমেজ যে ক্ষুণ্ণ হয়েছে, এদের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে, পুলিশের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। এই ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য এইটাই হচ্ছে সুযোগ। আপনারা মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করুন। সে যে ভাবমূর্তি যেটা নষ্ট হয়েছে সেটার থেকে আপনারা উঠে আসুন। আমরা প্রমাণ করতে চাই যে আমরা পারি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান বিলুপ্ত করার সংবিধানের ৫ম সংশোধনীর অংশটি বাতিল ও সংবিধানে যে কোনো সংশোধনী আনতে গণভোটের বিধান পুনরুজ্জীবিত করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। দুপুরে এই রায় প্রকাশ করা হয়। গেল ডিসেম্বরে সংবিধানের ৫ম সংশোধনী চ্যালেঞ্জ করে করা 2 রিট মামলার রুলের উপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এর ফলে দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের যে বিধান আওয়ামী লীগ করেছিল তা বাতিল হয়ে গেল। পরিবর্তে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পথ সুগম হলো। এই রায়ে সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদও পুনরুজ্জীবিত হয়েছে। এই ধারায় গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন করার সুযোগ রয়েছে। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিদেশে থাকা সম্পদের তথ্য প্রমাণ যথাসময়ে না পাওয়ায় অনুসন্ধান ও তদন্ত বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। বিকেলে দুর্নীতি দমন কমিশনের সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, শেখ পরিবারের বিরুদ্ধে আরও বেশ কিছু অনুসন্ধান চলছে, তবে আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। পলাতকদের ফিরিয়ে আনা, অনুসন্ধান ও বিচার কাজ চলমান থাকবে বলেও জানান দুদক মহাপরিচালক। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুমিল্লার সাবেক এমপি আবুল কালাম আজাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হয়েছে।
আমাদের যে টাইম ফ্রেম আছে সেটা অনুসরণ করেই তারা চেষ্টা করছে রিপোর্ট যথাসময়ে দাখিল করার জন্য। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা এর আগেও আপনাদেরকে জানিয়েছি যে যেসব ক্ষেত্রে দেশের বাইরে থেকে অনেক তথ্যাদি আমাদের সংগ্রহ করতে হয়, যেগুলিতে আমরা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছি অনেক জায়গা থেকে, এখনও আমরা দালিলিক প্রমাণাদি সংগ্রহ করতে পারিনি বা আমাদের কাছে এখনও সেগুলি এসে পৌঁছায়নি। সেই কারণে কিছুটা সময় লাগছে এবং এটা পাওয়া সাপেক্ষে নিশ্চয়ই তারা তাদের প্রতিবেদন দাখিল করবে। অবশেষে এনবিআর আন্দোলন ইস্যুতে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন 2 শতাধিক কর্মকর্তা কর্মচারী। অফিস চলাকালীন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের কাছে ক্ষমা চান আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তা ও কর্মচারীরা। এর আগে ঢাকা কাস্টমস হাউস পরিদর্শনে এনবিআর চেয়ারম্যান বলেছিলেন, আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তা কর্মচারীরা দায়িত্বশীল আচরণ করলে ভয়ের কারণ নেই, তবে সীমা লঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে। এর আগে এনবিআরে 1.5 মাসের আন্দোলনের পর কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বরখাস্ত ও বদলির পর দুদকের অনুসন্ধানে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো 3 জন ও বাংলাদেশ থেকে গ্রেপ্তার 1 জনকে 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার তাদের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের আদালত। গত 5 জুলাই তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে কারাগারে পাঠায় আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযোগ আনেন, মালয়েশিয়া সরকার তাদের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ এনে পাসপোর্ট জব্দ করে দেশে পাঠিয়ে দেয়। তাদের জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে কিনা জানতে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। পরে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত বলেন, এটি 2 দেশের সম্পর্কের বিষয়, তাই সুষ্ঠু তদন্ত দরকার। পরে আদালত তাদের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাজধানীর যাত্রাবাড়িতে একটি বাসায় ডাকাতির ঘটনায় ইসমাইল হোসেন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী সালেহা বেগম। মঙ্গলবার ভোর 4টার দিকে যাত্রাবাড়ি বিবির বাগিচার ইত্যাদি গলির একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ভোরে 5তলা ভবনের 2য় তলায় জানালার গ্রিল কেটে একদল ডাকাত ভেতরে ঢুকে স্বামী স্ত্রীকে মারধর ও ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে স্বজনরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হোসেনকে মৃত ঘোষণা করেন। ডাকাতরা নিহতের স্ত্রী সালেহা বেগমের পায়ের রগ কেটে ফেলায় তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। টেক্সাসে প্রলয়ঙ্কারী বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 104 জনে। সময়ের সাথে স্নান হয়ে আসছে নিখোঁজ মানুষদের জীবিত উদ্ধারের চেষ্টা। এখনও বন্যা সতর্কতা জারি রয়েছে 50 লাখ মানুষের বসতি জুড়ে। আরও 2 থেকে 10 ইঞ্চি পর্যন্ত বৃষ্টির আভাস রয়েছে অনেক এলাকায়। অ্যাকুওয়েদারের তথ্য বলছে, শুক্রবারের বন্যায় সম্ভাব্য আর্থিক ক্ষতি 1800 থেকে 2200 কোটি ডলার। বন্যার পূর্বাভাস দেয় যে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগের কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে সরকারের পর্যবেক্ষক সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের ডেমোক্রেট নেতা চাক শুমার। যদিও ট্রাম্প প্রশাসনের বাজেট ছাঁটের প্রভাব পড়েছে দুর্যোগের পূর্বাভাসে, এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/এখন tv।